গ্রামের নাম মায়াপুর। মায়াপুর গ্রামের নামকরণ হয়েছিল মায়াপুর জঙ্গলের কারণে। লোকমুখে শোনা যায় এই জঙ্গলে রয়েছে গুপ্তধন, আর তা পাহারা দিচ্ছে একজন কালনাগ। সেই মায়াপুর গ্রামেই বাস করতেন সঞ্জয়। সঞ্জয় ছিলেন খুবই পরোপকারী এবং সাহসী যুবক। এমনই একদিন সকালে সঞ্জয় তার বাড়ির আঙিনায় গরুকে খেতে দিচ্ছিল। এমন সময় হঠাৎ তার ঘর থেকে তার বৃদ্ধ বাবা বলে ওঠে, সঞ্জয়, সঞ্জয়, বাবা কোথায় গেলি রে? আমি তো আর বিছনা থেকে উঠতে পারতেছি না। কই তুই? তাড়াতাড়ি আয় বাবা। এ কথা শুনে সঞ্জয় সেই মুহূর্তে তার ঘরের মধ্যে প্রবেশ করে। তখনই সঞ্জয় তার বাবাকে বলে ওঠে, বাবা, কি হয়েছে তোমার বাবা? তোমার পুরো শরীর নীল হয়ে গেছে, কি করে হলো এটা? তোমার কি সাপে কেটেছে? না না বাবা, আমার সাপে কাটেনি। ঘরের মধ্যে একটা আলোক রশ্মির সৃষ্টি হলো, আর সেই আলোক রশ্মি আমার শরীরে পড়তেই আমার মাথা বাদে বাকি শরীরটা নীল হয়ে গেল। আমার কোনো সাপে কাটেনি রে বাবা। তাহলে তাহলে এখন কি উপায়? আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কোনো উপায় থাকলে বলো আমাকে। বাবা, আমি তো জানি না এটার উপায় কি, তবে একটা উপায় আছে। সেটা হচ্ছে আমার গুরুদেব, সে সিদ্ধ পুরুষ। তুই একবার যাবি বাবা উত্তরের জঙ্গলে, সেখানেই তুই আমার গুরুদেবকে পেয়ে যাবি। সেই একমাত্র এই সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এখনই বেরিয়ে পড়ছি। এই বলে সঞ্জয় সেই গুরুদেবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সঞ্জয় পথে যেতে যেতে মনে মনে বলতে থাকে, হে ঈশ্বর, কেন হয় আমার সাথে এমন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন কাউকে। তুমি আমার বাবাকে রক্ষা করো। আমি যেন খুব তাড়াতাড়ি গুরুদেবের দেখা পেয়ে যাই, বাবার ব্যায়ামও যেন তাড়াতাড়ি ঠিক করতে পারি। এসব বলতে বলতে সঞ্জয় একসময় সেই উত্তরের জঙ্গলের মধ্যে পৌঁছতে যায়। উত্তরের জঙ্গলের মধ্যে পৌঁছানো মাত্রই সে দেখতে পায় একজন ঋষি ধ্যানরত অবস্থায় বসে আছে। সেই ঋষিকে দেখে সঞ্জয় তার কাছে এগিয়ে যায়। এগিয়ে যেতেই ঋষি তাকে বলে ওঠে, সঞ্জয়, তোর বাবার শরীর নীলবর্ণ ধারণ করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি কি করে জানলেন আমার বাবার এই সমস্যা? তাহলে কি আপনিই আমার বাবার গুরুদেব? হ্যাঁ, আমি তোর বাবার গুরুদেব, আর আমি ত্রিকালদর্শী। আমি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখে বলে দিতে পারি। তাহলে বলুন গুরুদেব, আমার বাবার কি হয়েছে? কেন আমার বাবার শরীর নীলবর্ণ ধারণ করেছে? আমার বাবাকে সুস্থ করে তোলার কি উপায় আছে গুরুদেব? আপনি বলুন আমাকে। উপায় আছে, তবে সে রাস্তা অধিক কঠিন। তোদের গ্রামের মায়াপুর জঙ্গলে যে কালনাগ আছে, সেই তোর বাবার জীবন শক্তি হরণ করেছে। প্রত্যেক গ্রাম থেকে সে একজনের জীবন শক্তি হরণ করে। শুধুমাত্র যাদের জন্ম পঞ্চমী তিথিতে, শুধুমাত্র তাদের জীবন শক্তি হরণ করে ওই কালনাগ। ওই কালনাগ যে গুহার মধ্যে থাকে, সেই গুহার মধ্যে একটি গাছ পেয়ে যাবি। সেই ফলের গাছে আছে একটি সোনার ফল। সেই ফলের রস খাওয়াতে পারলেই তোর বাবা সুস্থ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? আমি এখনই যেতে চাই গুরুদেব। আমি যাব, ফলটি নিয়ে চলে আসব। আমাকে যাওয়ার অনুমতি দিন গুরুদেব। যেতে চাস অবশ্যই যাবি, তবে যাওয়ার আগে একটি কথা শুনে যা। ওই সাপ খুবই বিষাক্ত। ওই সোনার ফল গাছ পর্যন্ত পৌঁছাতে অনেক বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি সবসময় তোর বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে।
আর একটা কথা মনে রাখবি, যা দেখা যায় তাই নয়, যা মনে হবে তাই হয়। যা, এবার এগিয়ে যা, তোর লক্ষ্য পূরণ কর। ঠিক আছে গুরুদেব, আমি আসি এবার। এই বলে সঞ্জয় সেই সোনার ফলের উদ্দেশ্যে রওনা দেয়। আর সে মনে মনে বলতে থাকে, মায়াপুরের জঙ্গল তো আজ অবধি কারো যাওয়ার কথা শুনিনি, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই। আমার সোনার ফলের উদ্দেশ্যে রওনা দিতেই হবে। আমার বাবার জীবন ফেরাতে যদি আমার জীবন দিতে হয় তাহলে তাই হবে। মনে মনে এসব কথা বলতে বলতে সে মায়াপুরের জঙ্গলের প্রবেশ মুখে পৌঁছে যায়। মায়াপুর জঙ্গলের প্রবেশ মুখে পৌঁছাতেই সে দেখতে পায় একটি সাধারণ পাখি আর একটি সোনার পাখি বন্দি অবস্থায় রয়েছে। এটা দেখতে পেয়ে সঞ্জয় বলে ওঠে, বাবারে বাবা, সোনার পাখি! এমন পাখি তো আমি কোনোদিন দেখিনি। কি সুন্দর দেখতে পাখিটা। অন্যদিকে এই পাখিটা তো খুব কষ্টে রয়েছে। কে যে এমন এদের বন্দি করেছে কে জানে। তখনই সেই সোনার পাখিটি বলে ওঠে, ওই ছোকরা, আমাকে বাঁচাও। আমি তাহলে তোমাকে ধন সম্পদ মণিমুক্তা দিয়ে ভরিয়ে দেব। আমি সোনার পাখি, আমার কাছে ধন সম্পদ তো নস্যি। বাঁচাও 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 আমাকে। অন্যদিকে সাধারণ পাখিটি বলে ওঠে, এই যুবক, তুমি আমাকে আগে রক্ষা করো। আমার 2 সন্তান না খেয়ে আছে। আমি কিছু দিতে পারবো না তোমাকে, কারণ আমি সাধারণ পাখি। আমার দেওয়ার মতো কিছু নাই। তখনই সঞ্জয় বলতে থাকে, দুটো পাখি তো বিপদে পড়েছে, দুটো পাখির জীবনই সংশয়। তবে আমার সাধারণ পাখিকে আগে বাঁচানো উচিত, কেননা তাকে বাঁচালে তার সাথে সাথে তার 2টি ছানারও প্রাণ ফিরে পাবে। না না, এত কিছু ভেবে কাজ নেই। এই বলে সঞ্জয় সে সাধারণ পাখিকে মুক্ত করে দেয়। আর সাথে সাথে খাঁচা সহ সোনার পাখিটি গায়েব হয়ে যায়। তখনই সাধারণ পাখিটি মুক্ত হতেই বলে ওঠে, বাহ বন্ধু বাহ, তুমি আমাকে মুক্ত করেছো নিঃস্বার্থভাবে। বলো তোমার কি চাই? আমার কিছু চাই না পাখি, তুমি প্রকৃতির মাঝে মুক্ত অবস্থায় চলাচল করবে, এটাই আমার সাধ্যকতা। ঠিক আছে ঠিক আছে, তবে কখনো তোমার সাহায্যের দরকার হলে আমাকে একবার স্মরণ করো। আমি তোমাকে সাহায্য করব, আর তোমাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা ঠিক আছে, আমি আসি। এ কথা বলে সে আবারও চলতে শুরু করে সোনার ফলের উদ্দেশ্যে। সে যেতে যেতে আবার মনে মনে বলতে থাকে, কত যে কথা শুনেছি এ জঙ্গলের উদ্দেশ্যে, তা এখন বুঝতে পারছি। এই জঙ্গলে পাখিরাও কথা বলতে পারে। আরো কি যে আজব আজব জিনিসপত্র দেখবো তার ঠিক নেই। তারপরেও তো এই পথ শেষই হচ্ছে না। কোথায় যে সেই গুহাটা সেটাই খুঁজে পাচ্ছি না। এভাবে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা গাছের আঠার সাথে একটা মশা লেগে আছে। আর মশাটা বলছে, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও 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 আমাকে। এভাবেই মশা জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। তখনই সঞ্জয় সেই মশাকে বলে ওঠে, মশা ভাই, তুমি চিন্তা করো না। তুমি এত কষ্ট করছো, আমি তোমাকে এক্ষুনি রক্ষা করছি। এই বলে সঞ্জয় সেই গাছ থেকে সেই মশাকে উদ্ধার করে। আর তখনই মশা সঞ্জয়কে বলে ওঠে, বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। তুমি যখনই বিপদে পড়বে আমি সেখানেই উপস্থিত হয়ে যাব। আমি থাকতে তোমার কেউ কখনো ক্ষতি করতে পারবে না। এ কথা শুনে সঞ্জয় হাসতে হাসতে বলে ওঠে, হা 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 হা। তুমি আমাকে রক্ষা করবে? কি আজব ব্যাপার মশা ভাই, তুমি তো নিজেই এত ক্ষুদ্র, তুমি কি করে আমার বিপদে আমাকে রক্ষা করতে পারবে? হ্যাঁ বন্ধু, পারলে আমি একমাত্র তোমাকে তোমার বিপদ থেকে রক্ষা করতে পারবো। এখন আমি আসি, আবার দেখা হবে। ঠিক আছে বন্ধু, যাও তবে।
কথা বলে সঞ্জয় আবার সেই সোনার ফলের উদ্দেশ্যে রওনা শুরু করে। এদিকে চলতে চলতে সঞ্জয় একটি নদীর পাড়ে এসে পৌঁছে যায়। তখন সে মনে মনে ভাবতে থাকে, এখন এই নদী আমি কি করে পার করব? আমি তো সাঁতারও জানি না। আচ্ছা, আমি আমার পাখি বন্ধুকে একবার স্মরণ করে দেখব, যদি কোনো উপকার করতে পারে। এই বলে সঞ্জয় তার পাখি বন্ধুকে স্মরণ করে। তখনই সেখানে তার পাখি বন্ধুটি উপস্থিত হয়। আর তখনই তার পাখি বন্ধুটি বলে ওঠে, কি ব্যাপার বন্ধু, কেন আমাকে স্মরণ করেছো? কি সাহায্য লাগবে তোমার? আমার এই মায়া জঙ্গলের নদী পার করতে হবে গো। ওপারে যে কালনাগের গুহাটি আছে সেখানে পৌঁছাতে হবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ বন্ধু, তুমি আমার পিঠের উপরে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি নদীর ওপারে। এই বলে পাখিটি মুহূর্তের মধ্যে বিরাট আকার ধারণ করে। তখনই সঞ্জয় সেই পাখিটির পিঠের উপরে ওঠে এবং সেই পাখিটি মুহূর্তের মধ্যেই সেই নদীটি পার করে দেয় এবং সেই কালনাগের গুহার সামনে পৌঁছে দেয়। সেই গুহার সামনে সঞ্জয় পৌঁছানো মাত্রই সেই পাখিটি অদৃশ্য হয়ে যায়। তখনই সঞ্জয় সেই গুহাটির কাছে পৌঁছে যায়। তখন সঞ্জয় সেই গুহাটির মধ্যে পৌঁছানো মাত্রই একটি গাছ দেখতে পায়। সেই গাছে শুধুমাত্র দুটি ফল ধরেছিল। একটি ফল সাধারণ ফল আর অন্য ফলটি ছিল সোনার। তখন সঞ্জয় ফলগুলো দেখে বলতে থাকে, গুরুদেব তো একবার বলেছিল এই সোনার ফলের কথা, আর যেন কি বলেছিল, ও হ্যাঁ, যা দেখা যাবে তা নয়, যা মনে হবে তাই হয়। তাহলে কি আমি যে সোনার ফলটি দেখতে পাচ্ছি এটা সোনার ফল নয়? গুরুদেবের কথা মতো তাহলে তো আমার সাধারণ ফলটি নেওয়া উচিত। এই বলে সঞ্জয় সেই গাছ থেকে সেই সাধারণ ফলটি ছিঁড়ে নেয়। তখনই সেখানে একটি আলোক রশ্মির সৃষ্টি হয় আর সে আলোক রশ্মি থেকে একটি সাপ বেরিয়ে আসে আর সেই সাপ থেকেই কালনাগ রূপ ধারণ করে। আর কালনাগ বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার গুহায় প্রবেশ করেছিস, আমার জীবন সঞ্জীবনী ফল চেয়েছিস, এখনই এর জন্য তোর জীবন দিতে হবে। কালনাগ এই কথা বলে যখনই সঞ্জয়কে ছোবল দিতে যাবে তখনই সঞ্জয়ের সামনে সেই মশাটি উপস্থিত হয় এবং মশা বুদ্ধি করে কালনাগের কানের মধ্যে প্রবেশ করে। আর তখনই কালনাগ ছটফট করতে থাকে। আর তখন সঞ্জয় সেখানে পড়ে থাকা বাঁশটি দিয়ে সাপের মাথায় আঘাত করে আর এক আঘাতেই কালনাগের প্রাণ নিঃশেষ হয়ে যায়। আর তখনই সেখানে সেই সোনার ফল সহ সেই গাছটি উধাও হয়ে যায় আর সঞ্জয়ের হাতে থাকা ফলটি সোনার ফলে রূপান্তরিত হয়। অপরদিকে সঞ্জয় এভাবেই তার বাড়িতে পৌঁছে যায় এবং তার বাড়িতে পৌঁছে তার বাবার মুখে সেই সোনার ফলের রস দিতেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সেই সোনার ফল থেকে তখনই তার ঘরের মধ্যে গুপ্তধনের সৃষ্টি হয়। এটা দেখে সঞ্জয় এবং তার বাবা খুশি হয়ে যায়। এভাবেই সঞ্জয় এবং তার বাবা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।